সত্যি বলছি সপ্তাহের একটা দিনের জন্য আমার এক্সাইটমেন্ট লেভেল এতটা বেড়ে যায় না। আমি মাঠে ক্রিকেট খেলছিলাম, যেই দেখলাম ঘড়িতে 6টা বেজে গেছে, সঙ্গে সঙ্গে আমি স্টুডিওতে চলে এসে দিলখুশ পর্ব শ্যুট করতে বসে গেছি। যাই হোক, এই একটা দিনই তো আপনাদের সাথে আমাদের মন খুলে কথা হয়। আর কোনো রকম দেরি করছি না, আমাদের প্রথম স্পেশাল কাজী তানভীর সায়ন তিনি প্রশ্ন করেছেন বাংলাদেশে কবে আসবে। খুব শীঘ্রই বাংলাদেশে যাব, সম্ভব হলে 2024 সালেই আমি বাংলাদেশে যাব, কারণ বাংলাদেশের অনেক আমি নিমন্ত্রণ পাচ্ছি, অনেক বন্ধুরা আমাকে যেতে বলছেন। আর বিয়ের নিমন্ত্রণ কবে পাবো? বাংলাদেশে আগে যাই, তারপর ওখানে গিয়েই বলবো, বাংলাদেশে থেকেই না হয় অ্যানাউন্স করা যাবে। পরের বন্ধু অনিমেষ দাদা, অনেকদিন ধরে কমেন্ট করছি, উত্তর পাচ্ছি না, আশা করি পরের ভিডিওতে উত্তর পাবো। 30,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা এবং ডিসপ্লে। অলরেডি ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25,000 রুপি, বাংলাদেশে 30,000 টাকা থেকে 32,000 টাকার আশেপাশে বেস্ট স্মার্টফোন কোনগুলো হবে, 7টা বোধহয় বেস্ট স্মার্টফোনের নাম অলরেডি আমি বলেছি, একটা ভিডিও ডেডিকেটেড করেছি। আপনারা দেখলাম তাও দিলখুশ পড়বে অনেক কমেন্ট করে যাচ্ছে। এই জন্য বলি দাদা, ঘন্টাটা বাজিয়ে রাখুন, মানে আমার ঘন্টা না, সাবস্ক্রাইব করার পর যে বেল ঘন্টাটা আসবে সেই বেল ঘন্টাটা বাজিয়ে রাখুন, তাহলে তো আর এইসব ভিডিও মিস হয়ে যাবে না, আর আপনাকে কমেন্টও করতে হবে না। যাই হোক, ভিডিওটা এখনো আপনি লাইক করেননি, দেখেছেন তো, আপনার মনের কথা আমি বুঝে যাই। 1,500 লাইক করার দায়িত্ব কিন্তু দাদা আপনার, একবার লাইক করে দেবেন, কারণ আপনার লাইকের গুরুত্ব অনেকটাই। যাই হোক, আই বাটনের ভিডিওটা থাকলে ওটা দেখে নেবেন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অরিত্র দাদা, HMD ফোন কি হিসেবে লোকে কিনবে? নোকিয়ার বর্তমান বাবা মা, নাকি একটা আলাদা কোম্পানি লাইক অনার, মোটোরোলা? প্রথমেই বলি, নোকিয়ার কিন্তু একটা সাব ব্র্যান্ড ছিল, তারা HMD গ্লোবালের আন্ডারে স্মার্টফোন বলুন বা ফিচার ফোনগুলো লঞ্চ করতো। কিন্তু এখন HMD গ্লোবাল ঠিক করেছে নোকিয়ার নামে তারা আর কোনো স্মার্টফোন লঞ্চ করবে না, কারণ নোকিয়ার নাম অলরেডি খারাপ হয়ে গেছে ওভার প্রাইসড ফোন লঞ্চ করাতে। তো যে ফোনটার দাম 10,000 রুপি, নোকিয়া হয়তো ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে সেই ফোনটা 18,000 রুপিতে লঞ্চ করে দিল। তাই জন্য নোকিয়া স্মার্টফোন ভালো হলেও মানুষ কিন্তু কিনতে চাইতো না, কারণ 12,000 15,000 দিয়ে তো লোকে ওই HD+ ডিসপ্লে কিনবে না আজকের দিনে। তো যতই নোকিয়ার নাম থাকুক না কেন, তবে HMD গ্লোবাল এবার নোকিয়াকে সরিয়ে দিয়ে একদম নিজের যে নামটা, কোম্পানির নাম HMD গ্লোবালের নামে শোনা যাচ্ছে জুন জুলাই মাসের মধ্যেই 3 থেকে 4টে স্মার্টফোন আমাদের এশিয়া রিজিয়নে লঞ্চ করবে। সেটা বাংলাদেশে লঞ্চ হবে, ইন্ডিয়াতে লঞ্চ হবে, তবে সেই ফোনগুলোও কিন্তু ওভার প্রাইসড হবে বলেই আমার মনে হয়, কারণ নোকিয়ার কিন্তু কোনো রকম বা HMD গ্লোবালের কিন্তু কোনো রকম ফ্যাক্টরি নেই, তারা ফোনগুলোকে ইম্পোর্ট করবে, সুতরাং ইম্পোর্ট ডিউটি বেড়ে যাবে। এক্স হ্যাকার তার বক্তব্য হচ্ছে ফ্ল্যাগশিপ হিসেবে স্যামসাং আর অ্যাপেলকে ভরসা করা যায়, কিন্তু শাওমির ফ্ল্যাগশিপও তো লঞ্চ হয়, কিন্তু শাওমির ফ্ল্যাগশিপে কি এমন প্রবলেম আছে যে লোকে শাওমির ফ্ল্যাগশিপ বা অন্যান্য কোম্পানির ফ্ল্যাগশিপকে নিতে চায় না? প্রথমত ব্র্যান্ড ভ্যালু। আপনি যখন একটা পয়সা খরচ করে স্মার্টফোন কিনছেন, তাহলে লোকে দেখবে যে আপনি পয়সা খরচ করে স্মার্টফোনটা কিনেছেন। এখানেই শাওমি অনেকটা পিছিয়ে যায়, কারণ যখনই আপনি 70,000 টাকা দিয়ে শাওমির একটা স্মার্টফোন ইউজ করবেন, লোকে দেখলে ওটাকে ভাববে ওই 10 থেকে 15,000 রুপি দাম। কিন্তু যতই আপনি কম দামি একটা অ্যাপেলের ফোন, যতই আপনি কম দামি একটা স্যামসাংয়ের ফোন, বিশেষ করে অ্যাপেলের ফোন যখন আপনি ইউজ করবেন, সেটা যদি আজ থেকে 3 বছর পুরনো আইফোন 11 বা 12ও হয়, তখনও লোকে আপনাকে সমীহ করে চলবে, কারণ লোকে ভাববে না আপনার অ্যাপেলের ফোন ইউজ করছেন মানে আপনার অনেক টাকা, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, এই ধরনের একটা কিন্তু ইমেজ তৈরি হয়। তাই জন্য ফ্ল্যাগশিপের দুনিয়ায় যতই আমরা যদি S24 আলট্রার সাথে Xiaomi 14 আলট্রার ছবির তুলনা করি, দু একটা জায়গায় হয়তো Xiaomi 14 আলট্রা এগিয়ে থাকবে, তা সত্ত্বেও ফ্ল্যাগশিপ যখন লোকে কিনছে, তখন ব্র্যান্ড ভ্যালুর জন্য, লোকে একটু স্ট্যাটাস বাড়িয়ে নেওয়ার জন্য আইফোন অথবা স্যামসাংয়ে ভরসা করছেন। আর সবথেকে বড় কথা, Xiaomi 14 আলট্রা ছবির দিক থেকে অনেক বেটার ইমেজ ক্রিয়েট করছে ঠিকই, কিন্তু ভিডিওগ্রাফির দিক থেকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, ভিডিও শ্যুট করেন, ব্লগ শ্যুট করেন, তাহলে আইফোন 14 বা আইফোনের যে লেটেস্ট মডেল সেগুলো সব থেকে সেরা হয়। ভিডিওগ্রাফির ক্ষেত্রে, ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আইফোন অনেকটাই এগিয়ে থাকছে, তাই জন্য লোকে আইফোন বা স্যামসাং মেনে নেয়। ইউজার দাদা, স্যামসাং A15 যে ফোনটার আমি রিভিউ করেছিলাম, ওই ফোনটার কমেন্ট বক্সে তিনি কমেন্ট করেছেন 4G এবং 5G দুটো ভ্যারিয়েন্টই পাওয়া যায়, তার এলাকায় 5G এখনও নেই, 4G ভ্যারিয়েন্টটা কি তিনি নেবেন? না, একদম নেবেন না। আপনার যদি টাকা পয়সা একটু জোগাড় করতে হয়, করে নিয়ে 5G ভ্যারিয়েন্টটাই নেবেন, কারণ 5G ভ্যারিয়েন্ট আনলে যদি আপনার এলাকায় দেখা গেল আজ থেকে বছর দেড়েক পরে 5G চলে এলো, তখন আপনি 5G সুবিধা নিতে পারবেন। তার থেকেও বড় কথা, 4G থেকে 5G যে চিপসেটটা, সেটা একটু হলেও বেটার পাওয়ারফুল, অর্থাৎ পারফরমেন্সও একটু বুস্ট থাকবে। 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আপনি পাবেন, 4Gর ফুল স্ট্রেংথটা আপনি ওই স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনার যদি টাকা পয়সা টানাটানি না থাকে, 1000, 2, 3 টাকা বাড়িয়ে 5G স্মার্টফোন নিতে পারেন, তাহলে অবশ্যই ভালো। তবে A15 স্মার্টফোনটা কেনার কি আদৌ কোনো কারণ রয়েছে? আইবাটার লিঙ্ক আছে তো, একবার রিভিউটা দেখে নেবেন, তারপরে যদি কিনতে হয়
হয় তাহলে কিনবেন, না হলে অন্য অপশানও তো আছে। এমডি স্যামসাংয়ের S21 ফ্যান এডিশন কোয়ালকম স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট নাকি পিক্সেল 7, কোনটা বেশি ভালো হবে? আমি হলে স্যামসাংয়ের S21 ফ্যান এডিশন কোয়ালকম ভার্সনটা নিতাম, কারণ স্যামসাংয়ের যে ওয়ান ইউআই এক্সপিরিয়েন্স সেটা আমার পিক্সেল এক্সপিরিয়েন্স থেকে বেটার লাগে। কারণ পিক্সেল রমে অনেক প্রয়োজনীয় ফিচার মিসিং, যেমন সেখানে ডুয়েল অ্যাপ ইউজ করা যায় না, অ্যাপ্লিকেশন লক করা যায় না। স্যামসাংয়ের S21 ফ্যান এডিশনে সমস্ত প্রপার যে ফিচারগুলো আমাদের বাস্তব লাইফে লাগে সেগুলো রয়েছে। অ্যাপ লক রয়েছে, অ্যাপ হিডেন আছে, এছাড়াও সিকিউর ফোল্ডার রয়েছে, আপনার কোনো গোপন তথ্য সিকিউর ফোল্ডারে সিকিউর করে রাখতে পারবেন। সো এই ব্যাপারগুলোর জন্য, কাস্টমাইজেশনের জন্য আমি সবসময় স্যামসাংকে চুজ করবো। আর স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটিও অনেক বেটার। তো আর ভিডিওগ্রাফির ক্ষেত্রেও স্যামসাংয়ে অনেক অ্যানিমেশন রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এখনও S21 ফ্যান এডিশন কোয়ালকম ভার্সনটা বেটার হবে। ইয়োর রক্স দাদা, আপনার কি মনে হয় ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশি সিকিউর নাকি সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট বেশি সিকিউর, কোনটা বেশি ভালো একটু বলবেন প্লিজ? দেখুন, সিকিউরিটি তো আর শেষ হয় না। মোটামুটি বাস্তব লাইফে দুটো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারই কিন্তু যথেষ্ট সিকিউর। তবে আপনি ঘরে বসে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ক্রিয়েট করে ওই সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু আনলক করে ফেলতে পারবেন। ওই ফেভিকলে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট তুলে নিয়ে খুলে নিতে পারবেন। এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ক্ষেত্রেও অনেক সময় সম্ভব হয়ে যায়, যেগুলো কম দামি স্মার্টফোন রয়েছে। কিন্তু যেখানে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপে ব্যবহার করা হয়, OnePlus 12 আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অতটা সম্ভব হয় না। সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো কিন্তু যথেষ্ট সিকিউর। এমডি আরাফ, মোটো এজ 40 নিও নেব নাকি রিয়েলমি 12 প্রো ক্যামেরা পারফরমেন্সের জন্য কোনটা বেটার হবে? ক্যামেরা পারফরমেন্সের জন্য রিয়েলমি 12 প্রো ফোনটা নিয়ে নেওয়া যায়, কারণ সেখানে টেলিফটো সেন্সার রয়েছে, সেটা যথেষ্ট অ্যাডভান্টেজ দিচ্ছে। হ্যাঁ, টেলিফটো সেন্সার একদম টপ লেভেল পারফরমেন্স প্রোভাইড করছে এমনটা আমার লাগেনি। S21 ফ্যান এডিশন তার থেকে বেটার টেলিফটো সেন্সারের ফটোগ্রাফি প্রোভাইড করছে। রিয়েলমি 12 প্রো এর অলরেডি তো আমরা রিভিউ করেছি, অ্যাভেটারের লিঙ্ক আছে, একবার পারলে দেখে নেবেন। যাই হোক, আর যদি আপনি ওভারঅল লুকসের জন্য স্মার্টফোন চান, ফোনটা দেখতে সুন্দর হবে, কার্ভ ডিসপ্লে হবে, ছোট হ্যান্ডি ফোন হবে, তো সেক্ষেত্রে মোটোরোলা এজ 40 নিয়েও কিন্তু আমার খুব পছন্দের। তবে ক্যামেরার জন্য S21 ফ্যান এডিশন আর রিয়েলমি 12 প্রো। এগ্রিকালচার দাদা, বাংলাদেশের আনঅফিসিয়াল ফোনে নেটওয়ার্ক বন্ধ করে দিলে কি ওয়াইফাই এ নেট চালানো যাবে? হ্যাঁ, ওয়াইফাই আপনি নেট ইউজ করতে পারবেন, এমনকি হোয়াটসঅ্যাপে আপনি অডিও কল, ভিডিও কল এগুলো সমস্ত করতে পারবেন ওয়াইফাই দিয়ে। তবে আমার মনে হয় না বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন হট করে বন্ধ হয়ে যাবে। বন্ধ হলেও যে আপনি ফোনগুলো কিনে ফেলেছেন সেগুলো অফিসিয়াল করে তারপরে হয়তো একটা ডেডলাইন দিয়ে দেওয়া হলো, ওই ডেডলাইনে বন্ধ হয়ে যাচ্ছে, এইটুকুই। কোহিনুর, মোবাইলে আলাদা আলাদা ক্যামেরা না নিয়ে মেন ক্যামেরার সাথে আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো, টেলিফটো, পেরিস্কোপ এই সব লেন্স যুক্ত করে দেওয়া কি সম্ভব? টেলিফটো লেন্স আর পেরিস্কোপিক লেন্স কি একই কাজ করে? হ্যাঁ, টেলিফটো সেন্সার আর পেরিস্কোপিক সেন্সার মোটামুটি একই কাজ করে, তবে পেরিস্কোপিক সেন্সার দিয়ে আরেকটু বেশি জিনিসটাকে জুম করা যায়, মানে অবজেক্টকে জুম করা যায়। আর মোবাইলে একটা সেন্সার দিয়ে সমস্ত যে ফটোগ্রাফি, মানে ম্যাক্রো ফটোগ্রাফি, টেলিফটো সেন্সার বা আল্ট্রা ওয়াইড, এগুলো একটা সেন্সার দিয়ে হয়তো সম্ভব না, তবে দুটো সেন্সার দিয়ে সম্ভব। একটা মেন ক্যামেরা থাকবে, তার সঙ্গে আরও একটা ক্যামেরা থাকবে যেটা ম্যাক্রো শুটার হিসেবে কাজ করবে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে কাজ করবে, যেটা আমরা ডিএসএলআর এর ক্ষেত্রে বারবার লেন্স চেঞ্জ করি। তো এখানে তো লেন্স চেঞ্জ করার উপায় নেই, তাই জন্য দুটো লেন্স দিতে হবে। কিন্তু তার মানে 3টে 4টে 5টা লেন্স দিয়ে কোনো কাজ হয় না। টেলিফটো সেন্সারের জন্য একটা লেন্স থাকবে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য একটা সেন্সার থাকবে যেটা ম্যাক্রো হিসেবে কাজ করবে, আর একটা মেন সেন্সার থাকবে। এই 3টে সেন্সার মোটামুটি কিন্তু আমাদের মেন ক্রাইটেরিয়া থাকে। আর টেলিফটো সেন্সারটাকে প্রাইমারি সেন্সারে ইনক্লুড করা যায় না, কারণ টেলিফটো সেন্সারটা ক্রিয়েট হয় কারণ তার অ্যাপারচার কম থাকে, তাই জন্য ব্লার এফেক্ট ক্রিয়েট হয়। কিন্তু মেন ক্যামেরার অ্যাপারচার একটু বেশি থাকে, যেটা আমরা ডিএসএলআর এর ক্ষেত্রে পাই। প্রাইম লেন্স পাওয়া যায় যেটা অ্যাপারচার একটু কম থাকে, আর অ্যাপারচার কম থাকা মানেই ওই পেছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার এফেক্ট বেশি হয়। দেবাশিস দাস, ভিভো V30 নাকি নাথিং ফোন 2A কোনটা বেশি ভালো হবে রেগুলার ইউজ পারপাস? আমি হলে নাথিং ফোন 2A ফোনটার একটু ফাঙ্কি লুকের জন্য টেস্ট করতাম। তবে ওভারঅল সমস্তটা শেষ কথা বলবে দুটো ফোনের দাম কত হচ্ছে। দুটো ফোনের দামই যদি 30,000 রুপির আশেপাশে হয় তাহলে ভিভো V30 কিন্তু বেশি ভালো বেটার স্পেসিফিকেশান দিয়ে আসছে। কিন্তু ওভারঅল এখন দেখতে হবে দুটো ফোন লঞ্চ হোক, তারপরে কম্প্যারিজন ভিডিও অবভিয়াসলি আসবে, তখন তো ক্লিয়ার হয়ে যাবে। এখন ডিসিশন না নেওয়াই ভালো। অঞ্জন দাদা, বাংলাদেশ থেকে তোমার সব ভিডিও দেখি, আমার একটা ছোট প্রশ্ন আছে। সব ফোনের ক্যামেরায় দেখি নতুন ডিজাইন দিতে, কিন্তু স্যামসাং ফোনে একই ডিজাইন ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, ডিজাইন আলাদা হলে কি দাম বেড়ে যায়? না, স্যামসাং এটা দাম বাড়া বা কমানোর জন্য কিন্তু ডিজাইনটা এক রাখছে না। স্যামসাং প্রতিটা ফোনের জন্য একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাইছে, অর্থাৎ যিনি ফ্ল্যাগশিপ ফোন কিনছেন তার কাছে বেশি পয়সা আছে, আপনি 15,000 রুপির একটা ফোন কিনছেন, মানে আপনাকে যে একটু ডিপ্রেশনে পড়তে হবে রাস্তাঘাটে যে বাবা স্যামসাংয়ের আমি 15,000 রুপির ফোন ইউজ করছি, এইটা স্যামসাং
চাইছে না, স্যামসাং চাইছে আপনি 15,000 রুপির স্মার্টফোন নিয়েও লোকে যাতে আপনাকে মনে করে যে আপনি একটা দামি স্মার্টফোন ইউজ করছেন, S23 S24 সিরিজের স্মার্টফোন ব্যবহার করছেন, তাতে আপনার আগ্রহ বেড়ে যাচ্ছে ওই ফোনটা কেনার জন্য। অর্থাৎ একটা ইউনিফর্ম ডিজাইন স্যামসাং তৈরি করার চেষ্টা করছে ফ্ল্যাগশিপ টু একদম লোয়ার মিড রেঞ্জ পর্যন্ত। তাই জন্য স্যামসাং প্রত্যেকটা ফোনের একই ধরনের ডিজাইন আছে। তবে আমার মতে এই জিনিসটা একেবারেই অনুচিত হচ্ছে, কারণ আমি একটা স্যামসাংয়ের S24 ফোনটা কিনেছি 70,000 রুপি, আবার সেই সেম ডিজাইন একটা 15,000 বা 17,000 রুপির A14 বা A15 পাচ্ছি। তো আমি একজন ফ্ল্যাগশিপ ইউজার হয়ে কেন সেটা মেনে নেব? নমস্কার, আমি সিদ্ধান্ত। Realme 12 Pro Plus ভার্সেস স্যামসাং S20 Plus ক্যামেরা কম্পারিজন দেখতে চাই। 2 থেকে 3 বছরের পুরনো ফ্ল্যাগশিপ কম্পেয়ার করে এখন তিনি দেখতে চাইছেন যে মিড রেঞ্জের টেলিফটো সেন্সারের ফোনগুলো আসছে সেগুলো কতটা বেটার পারফর্ম করছে। এক্ষেত্রে আমি বলি 2-3 বছরের পুরনো ফ্ল্যাগশিপ ফোন হলেও সেটা কিন্তু আদপে একটা ফ্ল্যাগশিপ ফোন, সেটা ফ্ল্যাগশিপ সেন্সার ব্যবহার করা ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়েও অবশ্যই বেটার ফটোগ্রাফি করবে। কোথাও কোথাও হয়তো Realme 12 Pro Plusকেও হারিয়ে দেবে। আমার এক বন্ধুর কাছে S20 Plus ফোনটা রয়েছে, আমি দেখি চেষ্টা করব Realme 12 Pro এর সাথে S20 Plus যে ফোনটা সেটা ক্যামেরা কম্পারিজন করার। দেখা যাক 3 বছর বা 2 বছরের পুরনো ফ্ল্যাগশিপকে Realme 12 Pro হারাতে পারে কিনা। আপনারা ইন্টারেস্টেড আছেন? যদি থাকেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। পরের 2 বন্ধু একসাথে কমেন্ট করেছেন, দাদা কেমন আছো বলো, এখন কি S21 ফ্যান এডিশন কেনা ঠিক হবে? তিনি একটা জানতে চাইছেন। আর S21 ফ্যান এডিশনে গরম হচ্ছে, তার জন্য নাকি গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু আসছে, এটা কতটা সত্যি? প্রথমত হ্যাঁ, ফোন গরম হলে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসছে, এটা বিভিন্ন রিপোর্টে উঠে এসছে। তাই জন্য ফোন যখন গরম হচ্ছে, যখন আপনি গেমিং করছেন, চার্জ দিচ্ছেন, S21 ফ্যান এডিশন ফোনটা গরম হয়। তার জন্য ফোন যখন চার্জে দেবেন ফোনে কভার লাগাবেন না, আর ওভারহিট যখন হয়ে যাবে একটু নজর দেবেন ফোনটা যখন একটু ইউজ কম করবেন, তাহলে ফোনের ব্যাটারিটাও আপনার বেটার থাকবে। যাই হোক, আর গ্রিন লাইন ইস্যু এটা যে একটা কারণের জন্য হচ্ছে এমনটা নয়, হতেই পারে, এটা ভাগ্য। প্রত্যেকটা কোম্পানির ফোনে এখন গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু আসতে পারে, সেটা স্যামসাংই হোক, OnePlus হোক, Realme হোক, Xiaomi হোক, সেটা নিয়ে কিছু বলা যায় না। আর S21 ফ্যান এডিশন আজকের দিনেও 30,000 রুপিতে সুপার ভ্যালু ফর মানি ডিভাইস আমার মনে হয়, এবং সেটা কোয়ালকম ভার্সন হতে হবে। এক্সিনোসের ভার্সনটা নেবেন না, তাতে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাওয়া যায় আর একটু বেশি ওভারহিট হয় ফোনটা। তো কোয়ালকম ভার্সন স্টিল বেটার আজকের দিনে দাঁড়িয়ে। আর কখনো কখনো অফারে এটা 25-26 হাজারেও পাওয়া যায় যদি আপনি কার্ড অফার লাগাতে পারেন। একদম ঝোঁক কার না বুঝে নেওয়া যায়। সুজয় হাতুই, দাদা এলসিডি স্ক্রিনে কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া কোনোভাবেই সম্ভব না? প্রথমত বছরখানেক আগে বেশ কিছু পেটেন্ট ফাইল করা হয়েছিল যেখানে এলসিডি ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখানো হয়েছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এলসিডি ডিসপ্লের ওপর এতগুলো প্রোটেকশন লেয়ার থাকছে, যার ফলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অত তাড়াতাড়ি সেন্স করতে পারছে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা স্লো হচ্ছে, আপনাকে হয়তো জোরে প্রেস করতে হচ্ছে, তাই জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এলসিডির ওপর মনে হয় না বাস্তবে দেওয়া সম্ভব। ওই বিভিন্ন কোম্পানি পেটেন্ট করেছে, এইটুকুই ঠিক আছে, তারপরে ওটাকে নিয়ে আর এগোনো সম্ভব হয়নি। প্রিন্স, দাদা আমার একটা কথা ছিল, S20 Plus এখন 2024-এ দাঁড়িয়ে নেওয়া ঠিক হবে কিনা? S20 Plus 2024 সালে মোটামুটি বিভিন্ন রিফারবিশড ওয়েবসাইটে 25 থেকে 27,000 রুপিতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে হয়তো 32 থেকে 33,000 টাকায় ফোনটা পাওয়া যায়। আর বাংলাদেশে স্যামসাং S20 Plus ফোনটা হঠাৎ করে মার্কেটে চলে এসেছে, যেটা অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো একটা প্রশ্ন থেকেই যায়, এই ফোনটা স্পেসিফিকেশন আপনি যদি দেখেন তাহলে একদম ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, 4K ডিসপ্লে রয়েছে, যদিও হায়ার রিফ্রেশ রেট নেই, IP68 রেটিং রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, তারপরে টেলিফটো সেন্সার, আর এক্সিনোসের প্রসেসর রয়েছে, ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিংয়ের মতো ফিচার রয়েছে। হ্যাঁ, বলা তো যাবে না একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স প্রোভাইড করছে, তবে ক্যামেরার দিক থেকে S20 Plus এখনও বেটার ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারে যদি ফোনটার কন্ডিশন ভালো থাকে। ফোনটাকে আপনাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তবে আমার মতে S20 Plus ফোনটা আজকের দিনে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে যতই দেখতে সুন্দর লাগুক নেওয়া ঠিক হবে না, কারণ তার জায়গায় S21 ফ্যান এডিশন ফোনটা রয়েছে অলরেডি। সেই ফোনটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন অফার করছে, ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করছে। S20 Plus ফোনটার অলরেডি আপডেট শেষ হয়ে গেছে, আপডেট আসবে না, তার জায়গায় S21 ফ্যান এডিশনে অনেকদিন আপডেট আসবে। সেটাতে টেলিফটো সেন্সার রয়েছে, আর সেটাতে ওয়্যারলেস চার্জিং নেই, কিন্তু IP68 রেটিংও রয়েছে, নাকি ওয়্যারলেস চার্জিংও রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো S21 ফ্যান এডিশন আপনার জন্য বেটার অপশন। কার্ড ডিসপ্লের মোহে ওই পুরনো ফ্ল্যাগশিপ নেওয়া উচিত হবে না। ভিলেজ বয়, Realme 12 Pro ভার্সেস স্যামসাং S21 ফ্যান এডিশনে কম্পারিজন চাই। এখনও পর্যন্ত S21 ফ্যান এডিশন Realme 12 Pro এর থেকে বেটার
ছবি প্রোভাইড করছে। আমি এটা ভিডিও আনতে পারিনি, কিন্তু আমি বাস্তব লাইভে এটা টেস্ট করে দেখেছি। আপনারা চাইলে ভিডিও আসবে, আনার চেষ্টা করব। মনোজ কুমার, দাদা ভালো আছেন তো? দাদা আপনি সবার দিল খুশ করেন, আপনার দিল কিভাবে খুশ হয়? এই প্রশ্নটা প্রথম আপনি করলেন। যাই হোক, আমার একটু দিল খুশ হয় আমি যখন কষ্ট করে এত ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনারা দেখেন, একটু ফিডব্যাক শেয়ার করেন, কিভাবে আরও নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলো পৌঁছতে পারে, তার জন্য যদি একটু শেয়ার করেন তাহলেই আমার দিলটা খুশ হয়ে যায়। আর কোনোভাবে আমার দিল খুশ হয় না, এইটুকুই। না, আজকে আর কোনো বন্ধুর কমেন্ট নেই, অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি না পারি তাহলে ক্ষমা চাইছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রেখে যাবেন, আগামী দিলখুশ পর্বে হয়তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।